দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন এভিয়েশন বিশেষজ্ঞ নাফিজ ইমতিয়াজ। জনাব নাফিজ ইমতিয়াজ, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। জি, এই যে আমরা দেখছিলাম যে তৃতীয় টার্মিনাল চালু হচ্ছে না, এই বিষয়ে অনেক কিছু শুনলাম আমরা রিপোর্টে। তো জানতে চাই যে চালু হচ্ছে না কেন, আপনার মতামত কি? চালু হচ্ছে না কেনর মধ্যে বেশ কয়েকটি ইস্যুস আছে। একটা ইস্যু হচ্ছে যে এটা অপারেশনাল করার জন্য যে টেকনোলজি অ্যাবাভ দ্য উইং অ্যান্ড বিলো দ্য উইং দুটো আছে। তো বিলো দ্য উইং এটা বিমানকেই দিতে হবে, কারণ হেভি ইকুইপমেন্টের ব্যাপার আছে, হেভি ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। আর বিমান কিন্তু তার নিজস্ব 34টা নিজ এয়ারলাইন সহ 34টা এয়ারলাইনের হ্যান্ডলিং দেয়, গ্রাউন্ড হ্যান্ডলিং। তো ওদের খুব একটা এক্সট্রা ইনভেস্টমেন্ট করতে হবে না এটা করার জন্য, কিন্তু বাইরের কোনো ইয়েকে যদি দেয়া হয় এটাকে অপারেশনাল করার জন্য, তাহলে আরও দেরি হবে এবং তারাও ইনভেস্টমেন্ট করবে, হেভি ইকুইপমেন্ট আনবে। আর বাট অ্যাবাভ দ্য উইং যেটা, সেখানে ইকুইপমেন্ট ইজ অলরেডি ইন প্লেস, বিভিন্ন দেশ থেকে আনা হয়েছে, সেগুলো ট্রেনিংও দেওয়া হয়েছে। এখন ওখানে বিভিন্ন এয়ারলাইন্স যাদেরকে রাজি করতে হবে, ইনফ্যাক্ট এখানে আমি মনে করি সিভিল এভিয়েশনের একটা দায়িত্ব আছে বিভিন্ন এয়ারলাইন্সকে বলা যে তোমার ওই থার্ড টার্মিনাল ইউজ করতে হবে। থার্ড টার্মিনাল ইউজ করলে তখন এটার রেভিনিউ আসবে। এবং এখানে খুব বড় বিপদ হচ্ছে যে গত নভেম্বরে ফার্স্ট ইনস্টলমেন্ট দেওয়ার কথা ছিল, রাফলি 1800 কোটি টাকা দেয়া হয়নি। 26-এ ইনস্টলমেন্ট দিতে হবে, কিন্তু এটা তো যে ইন্টারেস্ট বাড়তে থাকবে, সেটা তো নিশ্চয়ই। তার মানে হচ্ছে যে এটাকে যত তাড়াতাড়ি অপারেশনাল করা যায়, অপারেশনাল করার মধ্যে এইভাবে এটাকে ত্বরান্বিত করা যাবে যে বিলো দ্য উইং বিমানকে দিয়ে দেয়া, এবং অ্যাবাভ দ্য উইং যদি কোনো বাইরের কন্ট্রাক্টরকে দেয়া হয় তাহলে সেটা সম্ভব, কিন্তু সেটা খুব তাড়াতাড়ি করতে হবে এবং এয়ারলাইনগুলোকে রাজি করাতে হবে এখান থেকে অপারেট করার জন্য, থার্ড টার্মিনাল ইউজ করার জন্য, এবং তাদেরকে ওই এয়ারলাইনগুলোকে এই থার্ড টার্মিনালে তাদের অফিসেস সেট আপ করারও ব্যবস্থা করে দিতে হবে একদম এখনই। জি, এই যে এভিয়েশন বিশেষজ্ঞরা তো আপনিও আছেন, তো বলছেন যে আসলে কবে চালু হতে পারে দিনক্ষণ জানা নেই, কিন্তু দেখা যাচ্ছে যে এইটার মাধ্যমে যেমন দেশে উন্নত হবে, অন্যদিকে কিন্তু আর্থিক দিক থেকেও কিন্তু লাভবান হবে। কিন্তু আসলে আপনি যেটা কিছুক্ষণ আগেই বলছিলেন, তো কোন প্রসেসে কোন পদক্ষেপে যদি আগানো যায় তাহলে আসলে দ্রুত চালু করা যাবে, এটা আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাই। দুটো তো অলরেডি বললাম। জি, আমরা বাকিগুলো একটু শুনতে চাই। এটা কিন্তু নিশ্চিত ডেট সিভিল এভিয়েশন দিয়ে দিতে পারে, শুধু এয়ারলাইন্সগুলোর সাথে কথা বলি। জি জি। আর হচ্ছে যে এটা যারা অপারেট করবে, এখানটায় দুটো বিষয়, একটা হচ্ছে দুটো পার্টিস বড়, একটা হচ্ছে সিভিল এভিয়েশন, আরেকটা হচ্ছে যারা গ্রাউন্ড হ্যান্ডলিং দিবে। সিভিল এভিয়েশন এখানে একটা কমার্শিয়াল অ্যাক্টিভিটিতে ইনভলভড হবে। আসলে কিন্তু সিভিল এভিয়েশন কমার্শিয়াল অ্যাক্টিভিটিতে ইনভলভড হওয়ার কথা না। সিভিল এভিয়েশন একটা রেগুলেটরি অথরিটি, কিন্তু যেহেতু তারা এই টার্মিনালটা বানিয়েছে তো তারাই এই কন্ট্রাক্টটা দেবে। তো সিভিল এভিয়েশনের এখানেও একটা কন্ট্রাকচুয়াল রোল থাকবে, এবং এখানটাতে অপারেশনাল হলে প্রফিট শেয়ারিংটা কিভাবে হবে এই ব্যাপারটা জানতে চাই যে আসতে হবে। প্রফিট শেয়ারিংটা আসলে কিভাবে হবে, আপনার কাছে এই ব্যাপারেও একটু বিস্তারিত জানতে চাই। প্রফিট শেয়ারিং হচ্ছে যে ইনভেস্টমেন্ট কার কীরকম, সব কিছুই কিন্তু ক্যালকুলেট করা যায় এবং করা হবে ইন মানিটারি টার্মস। তাহলে এখানটায় যারা ইনভেস্ট করেছে, জায়কা ফান্ডিংয়ে করা হয়েছে, তারা একটা পার্টি অবভিয়াসলি, অ্যান্ড সিভিল এভিয়েশনের মাধ্যমে এই লাভের ভাগাভাগিটা ওই কত টাকা ইনভেস্ট করেছে সেটার উপরেও বেস করে হবে। আবার যারা একটা অপারেট করছে, হ্যান্ডলিংগুলো দিচ্ছে সেখানে, কিন্তু হ্যান্ডলিংয়ের বিষয়টা আর সিভিল এভিয়েশনের বিষয়টার মধ্যে দুটো পার্থক্য বড়। এখানে সিভিল এভিয়েশন যে ল্যান্ডিং চার্জেস, পার্কিং চার্জেস, অন্যান্য যে চার্জেস যেগুলো আছে, সেগুলোকে আশপাশের দেশে যে হ্যান্ডলিং চার্জেস আছে তার সাথে সমন্বয় রেখে করতে হবে। এটা কম্পিটিটিভ মার্কেট প্রাইসিং। আশপাশের দেশে যা রাখবে আমরা তার চেয়ে অনেক বেশি এখন রাখছি। সো ওই দিক থেকে সিভিল এভিয়েশনের এটা কমিয়ে আনতে হবে। বিমান যেটা করবে সেটা হচ্ছে গ্রাউন্ড হ্যান্ডলিং চার্জেস। বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং চার্জেসগুলো আনচেঞ্জড থাকবে, কারণ এয়ারলাইন্সগুলো অলরেডি ওই হ্যান্ডলিং চার্জেস বিমানের সাথে বাই এগ্রিমেন্ট দিয়েই হ্যান্ডলিং নিচ্ছে।
তো এই পদ্ধতিতে গেলে খুব তাড়াতাড়ি অ্যাক্ট করতে হবে, কিন্তু খুব বেশি সময় লাগার কথা না। জি জি, এই যে দেখা গেল যে 24 অক্টোবরের মধ্যে কিন্তু এটি চালু হওয়ার কথা ছিল, কিন্তু তারপরেও হলো না। জানতে চাই, এটার তো প্রক্রিয়া অনেক আগে থেকেই শুরু হয়েছে, কিন্তু কেন করা গেল না এত বছরও? এটা আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাই। এখানে বিস্তারিত আমি বলতে চাই না, বিকজ ইটস ওয়াটার আন্ডার দ্য ব্রিজ। অনেক রকমের বিষয় ছিল, তার মধ্যে একটা বিষয় ছিল হ্যান্ডলিংটা কাকে দেওয়া হবে, জি এবং সেখানটায় অস্বচ্ছতা ছিল, সেখানটায় মোটিভেটেড ইন্টারেস্ট ছিল। কিন্তু আমি মনে করি যে সেটা এখন নেই। এখন সিভিল এভিয়েশন দুটো কাজ করতে হবে, এয়ারলাইন্সগুলোকে বলতে হবে ফেয়ার টার্মিনাল ইউজ করো, এবং তাদের ওই যে চার্জেস যেগুলো আছে, যেগুলো নেবে তারা, ল্যান্ডিং চার্জেস, পার্কিং চার্জেস, রেডার গাইডেন্স, এগুলো যতগুলো চার্জেস আছে সেই চার্জেসগুলো কমিয়ে আনতে হবে। কমিয়ে আনলে এখানটায় হয়তো আরও বেশি এয়ারলাইন্স ইউজ করবে। এই দুটো কাজ সিভিল এভিয়েশনের করতে হবে। আর বিমানের কিন্তু ইকুইপমেন্ট আছে, ম্যান পাওয়ার আছে, তাদের কাজটাও জানা আছে, এবং তাদের সাথে অলরেডি এই এয়ারলাইন্সগুলোর গ্রাউন্ড হ্যান্ডলিং এগ্রিমেন্ট করা আছে। জি, আচ্ছা, এই যে বলা হচ্ছে যে জাপানের সাথে কিছু চুক্তি বাকি আছে, তারপরেই এভিয়েশন দেখা যাবে যে তারা তারিখটা বলতে পারবেন, সেটা বলছেন। তো আসলে জাপানের সাথে কি কি ধরনের চুক্তি, মানে যদি সম্পূর্ণ করা যায় দ্রুত তারা তারিখটা বলতে পারেন যে কবে আসলে চালু করা যাচ্ছে, কি কি চুক্তির বিষয় আছে? আই এম নট প্রিভি টু দি এনি কন্ট্রাকচুয়াল অব্লিগেশনস যে জাইকার সাথে সিভিল এভিয়েশনের আছে, কিন্তু আমি তাদের যেসব কার্যক্রম জাপানিজদের দেখেছি, তারা ব্যবসা করে, এবং তারা যত দ্রুত তাদের রিটার্ন অর ইনভেস্টমেন্ট পাওয়া যায় সেভাবেই তারা অ্যাক্ট করে। এবং এখানটাতে তো যে টাকাটা দিয়েছে মূলত 21,000 কোটি সামথিং, জি জি জি, সেই টাকাটা তাদের রিকভার করতে হবে। তা আমার মনে হয় না যে জাপানিজদের তরফ থেকে কোনো রকমের হার্ডলস বা অবস্ট্রাকশনস আছে। জি হ্যাঁ, ওই যে 21,300 কোটি টাকা জাপানিজরা এখানে ইনভেস্ট করেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি বলেছিলেন যে আগে কিছু অস্বচ্ছতা ছিল, কিন্তু বর্তমানে কি আপনি তা দেখতে পাচ্ছেন যে যার ফলে দেখা যাচ্ছে এটার একটু বিলম্বিত হতে পারে? আমি ওই যে মোটিভেটেড ইন্টারেস্টগুলো ছিল সেগুলো এখন দেখতে পাচ্ছি না, যেহেতু ওটা নেই। সো বিমানের পথে আর কোনো অবস্ট্রাকশন নেই। ওই মোটিভেটেড ইন্টারেস্টগুলো কিন্তু বিমানের জন্য একটা অবস্ট্রাকশন ছিল, বিমান এমপ্লয়ীদের জন্য একটা মেন্টাল অবস্ট্রাকশন ছিল, এখন সেটা নেই। এবং এখন আমি মনে করি যে সিভিল এভিয়েশনের উপরে এটা বর্তায়, তারা যত তাড়াতাড়ি করতে পারে তত তাড়াতাড়ি এটাকে চালু করতে পারে। জি, এই যে দেখা যাচ্ছে যে সেবা প্রত্যাশীরা যারা আছেন তারা মনে করছেন যে এই টার্মিনালটি চালু হলে মানে বিশ্ব পরিমণ্ডলেও কিন্তু বাংলাদেশের সুনাম বাড়বে, কিন্তু এই যে বিলম্বিত হচ্ছে এবং বিদেশি একটা প্রতিষ্ঠানের সাথে কাজ চলছে, ছড়িয়ে যাচ্ছে, কিন্তু এটা বিলম্বিত হচ্ছে এই কারণে, তো সুনাম কি কিছুটা ক্ষুণ্ণ হতে পারে, কি মনে করেন আপনি? এটা যে চালু হবে, এটা বিদেশি যারা বাংলাদেশি যারা ট্রাভেলার্স, তাদের খুব বড় একটা প্রত্যাশা, এখানে তাদের একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টের ব্যাপার আছে। কিন্তু আমার মনে হয় না যে সারা পৃথিবী তাকিয়ে আছে যে বাংলাদেশে ঢাকা এয়ারপোর্টে থার্ড টার্মিনাল শুরু হওয়ার কথা হচ্ছে না। হ্যাঁ, ওরকম বিষয়টা ওরকম ব্যাপক না। কিন্তু আমাদের যারা ট্রাভেলিং পাবলিক, যাদেরকে আমাদের ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে, জি সেটাই, তারা ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছে। জি, তাহলে আসলে মানে তারা তো আসলে দেখা যাচ্ছে যে অধৈর্য হয়ে যাচ্ছেন, ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছেন, যেটাই বলেন। তো তাদের আসলে স্বস্তি ফেরাতে মানে এই মুহূর্তে আসলে কী ধরনের আশ্বাস দেওয়া যেতে পারে? কিছুটা তারা তারিখটা তো জানতে চাইবেন যে কবে নাগাদ হতে পারে, তো সে ব্যাপারে কি বলার আছে আপনার? আমি যেটা দেখছি যে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যেগুলো, সেগুলো ইন প্লেস। এখন যেগুলো বাকি সেটা হচ্ছে এটাকে ম্যানিং করা, এয়ারলাইন্সগুলোকে বলা এখানে অপারেট করার জন্য, এবং তাদের সাথে কন্ট্রাক্টগুলো করা। আর এটা করতে খুব বেশি সময় লাগার কথা না। আমি মনে করি এটা না 2 মাসের মধ্যে, ম্যাক্সিমাম 3 মাসের মধ্যে স্টার্ট করতে পারবে। আজকে ধরেন আপনার এন্ড অফ অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, আমার তো মনে হয় এন্ড অফ অক্টোবর সত্যি যদি মুভ করে সিভিল এভিয়েশন, এন্ড অফ অক্টোবরে শুরু করতে পারে। জি, আমাদের কিন্তু সেটাই প্রত্যাশা যে অতি দ্রুত চালু হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। আমরা তখন আলোচনা করছিলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল কবে চালু হবেন সেজন্য, আর এজন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এভিয়েশন বিশেষজ্ঞ নাফিজ উদ্দিন।